নমস্কার, আপনাদের বেঙ্গল ফ্যাক্টসে স্বাগত। আপনারা মুক্তিযুদ্ধের কথা শুনেছেন। 1971-এর মুক্তিযুদ্ধের নেপথ্যে যে দেশটির সবচেয়ে বড় অবদান ছিল সেটা হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতবর্ষ কি চোখ রাঙাচ্ছে বাংলাদেশ, যাদের নেই কোনো সামরিক ক্ষমতা, নেই কোনো অর্থনৈতিক ক্ষমতা, তাও ক্রমশ একের পর এক চোখ রাঙানি দিচ্ছে। ঠিক বাংলাদেশ আজকে যে পর্যায়ে পৌঁছে গিয়েছে তা কিন্তু একেবারেই একদম কুটুক্তি করার মতোই। আজকে আমরা বাংলাদেশ নিয়েই আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন প্রাক্তন সেনাকর্মী শম্ভুনাথ লাহা। শম্ভুনাথ বাবু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। বেঙ্গল ফ্যাক্টসের সমস্ত দর্শকবৃন্দকে নমস্কার জানাই। দেখুন, এই ভারতের যে বর্ডার ফোর্স, অর্থাৎ ভারতের যে বর্ডার, সেখানে যে ফোর্স রয়েছে এবং বাংলাদেশের যে বর্ডার ফোর্স, তাদের মধ্যে কোনো সংঘাত তৈরি হচ্ছে, এটা কিভাবে দেখছেন? ভারতের বিএসএফ এর সঙ্গে বিজেপির যে সংঘর্ষটা চলছে, এইটা পূর্ব পরিকল্পিত বলা যেতে পারে এবং উস্কাচ্ছে ভারতবাসীকে এবং বিএসএফ কে উস্কিয়ে একটা ছোটখাটো দাঙ্গা লাগাবার এবং একটা ছোটখাটো যুদ্ধ লাগাবার চেষ্টাতে বাংলাদেশ আছে। তো আমাদের বিএসএফ অনেক সতর্ক আছে। বিএসএফ এই ইয়েতে প্ররোচনায় পা দিচ্ছে না, আর তারা খুব বুদ্ধির সঙ্গে এই জিনিসগুলো স্টাডি করে যাচ্ছে। ঠিক আছে, এর নেপথ্যে কার চক্রান্ত থাকতে পারে বলে মনে হয়? এর চক্রান্তে আছে বাংলাদেশ, আর আপনারা তো জেনেছেন যে পাকিস্তান তো আছেই। সাইড থেকে কিছু বৃহৎ রাষ্ট্র আছে, তারাও এটাকে ইন্ধন জোগাচ্ছে। তবে আমরাও বসে নেই, আমরা সব দিক দিয়েই প্রস্তুত আছি। সমস্ত পরিস্থিতির মোকাবিলা আমরা করতে পারবো। আইএসআই জঙ্গি, যারা আইএসআই কে দীর্ঘদিন ধরে, তারা গুপ্তচর সংস্থা, তারা দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত, ভারতে দীর্ঘদিন ধরে তারা রয়েছে। ঠিক এই আইএসআই প্রধান বাংলাদেশে রয়েছে। এতে করে কি বাংলাদেশের কাছে একটা, ভারতের কাছে কি একটা কোনো ভয়ের সংকেত বা বাতাবরণ তৈরি হতে পারে, কি মনে হয়? না, আইএসআই তো পাকিস্তানের, আর পাকিস্তানকে আমরা বহুবারই যুদ্ধে পরাজিত করেছি। বিশেষ করে আপনার ওই কার্গিল যুদ্ধে ওরা ভালো মতোই ঘা খেয়েছে। আর আমরাও দৃষ্টি রেখেছি, আমাদের আরো গোয়েন্দা দপ্তর যারা আছে, ইন্টেলিজেন্স গ্রুপ, তারা দৃষ্টি রেখেছে। আইএসআই যে প্রেসিডেন্ট, তিনি এসেছিলেন বাংলাদেশে একটা চক্রান্ত করার জন্য এসেছে। এটা একদম যখন এই ধরনের, এখন বাংলাদেশ তো উত্তাল পরিস্থিতি, কখনো সনাতনীদের উপর অত্যাচার, কখনো বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, কখনো ভারতকে বিশেষত তাদের একটাই শত্রু ভারতকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। সেই আইএসআই গুপ্তচর সংস্থা, যেটা পাকিস্তানের যারা জঙ্গি কার্যকলাপের মদদ দেয়, সেই প্রধান, তাদের প্রধানকে দেখা গেল বাংলাদেশে। সেক্ষেত্রে কি ভারতের প্রতি একটা সমস্যা তৈরি হতে পারে, কি মনে হয়? না, ভারত বসে নেই, কূটনৈতিক স্তরে এবং সামরিক দিক দিয়ে একদম প্রস্তুত। বিশেষ করে কিছুদিন আগে দেখবেন যে আপনার আফগানিস্তানে, আমরা ওখানে অনেকটা ফান্ডিং করেছি, ওদের স্কুল কলেজ সব তৈরি করে দেওয়া হয়েছে এবং আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ লেগে গেছে অলরেডি। তো আমরা বসে নেই, আমরা চারদিক দিয়ে এমনি মায়ানমারে যদি দেখি, ওখানে আরকান আর্মি, আর ওখানে হচ্ছে আপনার আফগানিস্তানের একটা প্রদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। ভারত ওখানে নানাভাবে সাহায্য করছে। তো কূটনৈতিক স্তরে চারদিক দিয়েই আমরা মোটামুটি প্রস্তুত আছি। যে কোনো রকম সমস্যা আসবে সেটা মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে। শিলিগুড়ির যে চিকেন নেক, অর্থাৎ যেটাকে সবসময় জঙ্গিরা তাদের দখলে রাখার চেষ্টা করে উত্তর পূর্বাঞ্চলটাকে বিচ্ছিন্ন করার জন্য, তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যদি জঙ্গি সংগঠনরা শিলিগুড়ির যে চিকেন নেক রয়েছে, এখানে যদি কোনো রকম আক্রমণ হানে, তা কি কি সমস্যা তৈরি হতে পারে? স্বাধীনতার পর থেকে বিশেষ করে পাকিস্তান সম্মুখ সমরে আমাদের সঙ্গে কোনোবারই তারা এটে উঠতে পারে না। তাই স্বাধীনতার পর থেকেই ওরা আইএসআই এবং ওদের যে গুপ্তচর দিয়ে বরাবরই, বিশেষ করে আমাদের একটা দুর্বল স্থান বলবো না, আমরা অনেকটাই সবল হয়েছি, কিন্তু ওখানটা খুব সরু, একটা ছোট্ট এলাকা, মুরগির গলার মতো। ওইটা যদি কেটে দিতে পারে, যে কোনো কেটে দিলে, তাহলে আমাদের পূর্বাঞ্চলটা একদম ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু আমরা বসে নেই, আমাদের রাফাল ওখানে বসে আছে,
এবং আমাদের এয়ারফোর্স যথেষ্ট মজবুত। এখন পৃথিবীর চতুর্থতম সামরিক বাহিনী আমাদের ভারতবর্ষ। জল, স্থল, বিমান বাহিনী এখন আমাদের খুবই অ্যাক্টিভ। আর আপনি খেয়াল করবেন কূটনৈতিক স্তরে এই যে 26 গণতন্ত্র দিবসে যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এসেছিলেন, একটা চুক্তি হতে চলেছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। তো আমাদের নিজস্ব তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র যা হচ্ছে পৃথিবীর বহু দেশের কাছে এখন লোভনীয় একটা ক্ষেপণাস্ত্র। তো ব্রহ্মস ইন্দোনেশিয়া নেবে। আর ওখানকার যে প্রেসিডেন্ট আমাদের এই যখন গণতন্ত্র প্যারেডে এসেছিলেন তখন আমাদের এই ভারতবর্ষে একটা কূটনৈতিক চাল চলেছেন। কিন্তু এখান থেকে যে ইন্দোনেশিয়া একটা মোটামুটি ধরে নেয় একটা মুসলিম বহুল দেশ, কিন্তু ওখানে হিন্দু মন্দির আছে, রামের পূজা হয়। তো সেইখানেতে উনি এখান থেকে যেতেন পাকিস্তান, কিন্তু আমাদের ভারতের কূটনৈতিক চালে উনি বলে গেলেন এখান থেকে আমি যাব হচ্ছে মায়ানমার। এইটা একদম পাকিস্তানের গালে থাপ্পড় খাওয়ার মতো হয়েছে। তো এখানে ওরা অনেকটাই সতর্ক, যেই দিক দিয়ে আক্রমণ আসুক, বাংলাদেশ একটা ছোট দেশ আর তাকে যে উস্কাচ্ছে একটা ভিখারি দেশ। হ্যাঁ, যার চাল আটা গম কিছু নেই, 200 টাকা কিলো তার চাল আটা। আমাদের ইয়েতেও বাংলাদেশেও তাই অবস্থা। তো এদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। মেন হচ্ছে একটু যদি পিছিয়ে যান দেখবেন এইভাবে উস্কে। হ্যাঁ, আমাদের রাশিয়ায় একটা যুদ্ধ লাগানো হয়েছিল, তো সেখানে যুদ্ধ এখনো চলছে। আর কোন যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হলো, সেই ইসরায়েলের যুদ্ধতেও দেখলাম যে লাস্ট একটা কম্প্রোমাইজ এলো। তাহলে এত প্রাণহানির দরকার কি ছিল? কোনো যুদ্ধই কিন্তু জিতা যাচ্ছে না। সেখানে ওদের একটা যে চক্রান্ত, কিছু বৃহৎ দেশ আছে এবং কিছু ছোট ছোট জ্ঞান। তাহলে এই যে চিকেন নেকের যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, এর নেপথ্যে কি তাহলে বাংলাদেশই? এই নেপথ্যে বাংলাদেশে মানে বাংলাদেশকে এটা অরাজকতা তৈরি করতে বিশেষ চাইছে করে কিছু উগ্রবাদী সংগঠন, যারা একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করব কয়েকটা আমাদের এই রাজ্যকে নিয়ে এরকম স্বপ্ন দেখছে। টার্গেট করছে উত্তর পূর্ব ভারতকে। হ্যাঁ, উত্তর পূর্ব ভারতকে টার্গেট করছে আর চিকেন নেকটাকে কেটে দিয়ে এখানে একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করার একটা চক্রান্তে আছে। তো আমাদের এই যে বাংলাদেশের বাঙালিদের উপর একটা টান আছে। কেন? ওদের ভাষা আন্দোলনটাই ছিল মেন। ভাষা আন্দোলন থেকেই শুরু হয়েছিল, পরে পাকিস্তান দু টুকরো হয়েছিল। ভারত তো আগেই তো, ভারতের স্বাধীনতা নয় এটা, এটা যে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। তাও এমন একটা দিনকে ওরা চয়েস করেছিল যেই দিনটা জাপানি সৈন্য ব্রিটিশ সৈন্যের কাছে আত্মসমর্পণ করে। সেই দিনটা হেরিটেজ করার জন্য ব্রিটিশ কিন্তু ওই দিনটাকে চয়েস করেছিল। তো সেইখানে বাংলাদেশ এই ভাষা আন্দোলন থেকে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার পরে ভাষা আন্দোলন এবং বহু মানুষের প্রাণ যায়। তারপরে মুজিবুর রহমান উঠে আসলেন। বাংলাদেশের লজ্জা হওয়া উচিত যে মুজিবুর রহমান যখন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে, হ্যাঁ, রবীন্দ্রনাথের সোনার বাংলা গানটাকে গেয়ে পতাকা তুললেন ছাত্র সমাজকে নিয়ে। পরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে ইন্দিরা গান্ধী, তখনকার প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, মাননীয়া ইন্দিরা গান্ধীকে সঙ্গে নিয়ে উনি ঋণ স্বীকার করে গেলেন যে আমরা স্বাধীনতা পেয়েছি এই ভারতের জন্য। আর পাকিস্তানের তাই 1 লাখ সৈন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এবং তার ওই যখন আত্মসমর্পণ করে, নিয়াজির চোখে মানে জল চলে আসে। তার কারণ হচ্ছে তার তারগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে 40 যখন ঢুকছিল তখন ওই গাড়িতে থুতু পর্যন্ত গোর্খা সৈন্যবাহিনী দিয়ে দিয়েছিল। ঠিক আছে? তো সেইখানে বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো দিক দিয়েই তুলনা করা চলবে না। এই গরুর বাহিনী, বিশেষ করে আমাদের যে আপনার এই কমান্ডো বাহিনী আছে, হ্যাঁ, আমরা এয়ারফোর্সের বলুন আর মার্কোস বাহিনী বলুন, এরা হচ্ছে পৃথিবী বিখ্যাত আমাদের এখন বাহিনী এবং আমাদের সৈন্য সংখ্যা, অস্ত্র সম্ভার এবং আমাদের যে শক্তি, তাতে করে ভারত একটা বৃহৎ রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করতে চলেছে। সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে। এখন এই বিচ্ছিন্নতাকে কেন্দ্র করে যদি নতুন কোনো অশান্তি তৈরি হয়, সেক্ষেত্রে ভারত কিভাবে রুখবে? না, অশান্তি তো তৈরি ওরা করতে চাইছে এবং অশান্তি তৈরি এবং শুরু হয়ে গেছে। ওদের কিছু দলবল এসে আমাদের বিএসএফ এর সঙ্গে একটা গন্ডগোল লাগিয়ে ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে।
আপনারা খেয়াল করবেন দু একদিন মধ্যেই তো রিপোর্টিং হলো যে আমাদের একদম বর্ডার এলাকায় ওরা কিছু সুড়ঙ্গ খুলেছে। হ্যাঁ, তাতে করে কি আমাদেরও তো কিছু এইদিকে ওদের স্লিপার সেল তো আছেই, সাহায্য করছে কি। আর আমাদের এখানে ধরুন এত পুলিশ বাহিনী এবং এত লোককে যারা চোখে ধুলো দিয়ে যে ওই রকম একটা সুড়ঙ্গ যদি খুঁড়ে ফেলতে পারে, তার মানে ওদের এখানে স্লিপার সেল অলরেডি মজুদ আছে এবং বহু জায়গায় ধরাও পড়ছে। এই কিছুদিন আগে বোম্বেতে যে সৈফ আলী খানের উপর আক্রমণ হলো, সেই ছেলেটিও নাকি বাংলাদেশি ছেলে এবং পশ্চিম বাংলা থেকে নাকি এখান থেকে তারা পাসপোর্ট তৈরি করে নিয়ে গেছে এবং তার আইডেন্টি কার্ড সবকিছু আধার কার্ড বাগার এখান থেকে তৈরি করে নিয়ে গেছে। ওই ইনভেস্টিগেশনেও বম্বে পুলিশ কলকাতা এসে যাদের স্বাধীনতার পেছনে ভারতের অবদান ছিল, সেই বাংলাদেশ, যে বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের যে একটা বিরাট বড় ভূমিকা ছিল, সেই বাংলাদেশ এখনো চোখ রাঙানি দিচ্ছে। সত্যি এদের বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা পর্যন্ত ভারতীয় নাগরিকদের নেই। আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করলাম। আপনারা দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।